এই যে ছেলেটাকে দেখতে পারছেন তার নাম অবিনাশ। অবিনাশের জীবনটা ছিল একদম পান্তা ভাতের মতো। প্রতিদিন সেই একই অফিস, একই বসের ঘ্যানঘ্যানানি আর নিজের শখগুলোকে যেন সে ড্রয়ারে বন্দি করে রাখত। ইচ্ছা ছিল বড় ফটোগ্রাফার হওয়ার, কিন্তু বাবার জেদের কাছে হার মেনে সে এখন এক আইটি ফার্মের কর্পোরেট গোলাম। এখন এই নিয়ে বাবার সাথে তার কিন্তু দা কুমড়ার সম্পর্ক। বাবার সাথে তার সম্পর্ক একদম বাজে। কথা বলা তো দূরে থাক, মানসিকভাবেও তাদের দূরত্ব ছিল যোজন যোজন, আর এটা অনেক বছর ধরে চলে আসছে। তবে অবিনাশের একঘেয়ে জীবনে যদি কিছুটা রং থেকে থাকে সেটা হলো তার বিল্ডিং এর প্রতিবেশী মেয়েটা পেশায় একজন এয়ার হোস্টেস। তবে তার সাথে অবিনাশের মাঝে মধ্যেই লিফটে দেখা হয়। ব্যাস ওই পর্যন্তই হাই হ্যালোতে তাদের সম্পর্কের দৌড় আটকে আছে। তবে এরই মধ্যে একদিন অফিস শেষ করে অবিনাশ যখন বাসায় গা এলিয়ে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ একটা ফোন কল তার পুরো জগৎটাকেই যেন উলটপালট করে দেয়। ওপাশ থেকে জানানো হয় গাঙ্গোত্রীতে তীর্থযাত্রায় যাওয়ার একটা বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এবং তাতে অবিনাশের বাবা ছিলেন, যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। কাস্টমার সার্ভিস থেকে বলা হয় তার লাশ আগামীকাল লোকাল এয়ারপোর্টের কার্গো সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। অবিনাশ যেন সেখান থেকে সেটা সংগ্রহ করে নেয়। খবরটা শুনে যদিও অবিনাশের জীবনের সবকিছু ওলটপালট হয়ে গেছে, কিন্তু তবুও সে ভেঙে পড়ল না। কিন্তু কারণ বাবার সাথে তার ইমোশনাল বন্ডিং ছিল একদম শূন্যের কোঠায়। তবুও সামাজিক দায়বদ্ধতা আর ছেলের কর্তব্য বলে তো একটা কথা আছে, লাশ আনতে তো একটা বড় গাড়ি লাগবে। তাই অবিনাশ ছুটল তার বন্ধু শওকতের কাছে। শওকত চরিত্রটা একটু আজব কিসিমের। শোকের সংবাদ শুনে সে অবিনাশকে সান্ত্বনা দিয়ে বসলো, এই বলে যে দোস্ত একদম চিন্তা করিস না, এখন থেকে আমরা দুজনেই এতিম, তোকে আমি কখনো বাবার অভাব বুঝতে দেব না। অবিনাশ বিরক্ত হয়ে একটা ঝাড়ি দিয়ে তাকে বলল, আমার বাবা লাগবে না, আপাতত লাশটা আনার জন্য একটা ভ্যান লাগবে। শেষমেশ শওকত তার ভ্যান দিতে রাজি হলো এবং নিজেও বন্ধুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন তারা এয়ারপোর্টের কার্গো সার্ভিসে গিয়ে সব ফর্মালিটি শেষ করে বাবার কফিনটা বুঝে নিল। কফিন নিয়ে অবিনাশ শওকতকে জিজ্ঞাসা করলো কাছাকাছি কোনো ইলেকট্রনিক শ্মশান আছে কিনা যেখানে দ্রুত সৎকার করা যাবে। শওকত তাকে নিয়ে গেল নির্দিষ্ট একটা শ্মশানে। সেখানে সব প্রস্তুতি সম্পূর্ণ করার পর শ্মশানের যখন কফিনটা খোলা হলো, অবিনাশ আর শওকতের তো আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। ভেতরে মিস্টার প্রকাশ রাজপুরোহিতের বদলে শুয়ে আছেন এক বৃদ্ধা মহিলা। ওই যে বাসে বাবার পাশের সিটে বসা সেই মহিলাটি, তার লাশটাই ভুল করে এখানে চলে এসেছে। কার্গো অফিসের সেই চরম গাফিলতি। অবিনাশ তখন ছুটে গেল কার্গো অফিসের স্টোর কিপারের কলার ধরতে, কিন্তু সেখানকার লোকগুলো তো আরও এক কাঠি সরস। উল্টো অবিনাশকেই দোষ দিয়ে বসলো, লাশ নেওয়ার সময় চেক করে দেখেননি কেন। সাফ জানিয়ে দিল তারা আর কোনো সাহায্য করতে পারবে না। ঠিক সেই সময় সেখানে আরও একজন লোক এসে তুমুল হট্টগোল শুরু করে। তার বোন নাথানা নাম্বিয়ারও ওই বাস দুর্ঘটনায় মারা গেছে। লাশ পাওয়া না গেলেও তার জিনিসপত্র পাঠানোর কথা ছিল, কিন্তু সেগুলো বেমালুম গায়েব। স্টোর কিপার হাই তুলে নির্বিকার ভঙ্গিতে জানালো এই চালানে শুধু দুটো বডি এসেছে আর কিছু না। সেই লোকটাও রেগেমেগে গালিগালাজ করতে শুরু করলো। অবিনাশ বুঝে গেল এই সরকারি লোকগুলোর পেছনে সময় নষ্ট করে লাভ নেই, যা করার নিজেকেই করতে হবে। সে বুদ্ধি খাটিয়ে স্টোর কিপারকে চেপে ধরলো যে যেহেতু দুটো লাশ এসেছে আর একটা তাদের কাছে, তবে অন্য বডিটা নিশ্চয়ই অপর পক্ষের কাছে আছে। অনেক জোরাজুরির পর স্টোর কিপার একটা ফোন নম্বর দিয়ে বলল এরাই আপনার বাবার লাশ নিয়ে গেছে। অবিনাশ ভ্যানে ফিরে এসে সেই নম্বরে ফোন দিতেই ওপাশ থেকে তাহিরা নামের এক মহিলা ধরলেন। তাহিরা জানালেন হ্যাঁ, ভুল করে অবিনাশের বাবার লাশ তাদের কাছেই চলে এসেছে, কিন্তু সমস্যা হলো তাহিরা থাকেন কচিতে, যা ব্যাঙ্গালোর থেকে অনেক পথ। তিনি একজন সিঙ্গেল মাদার, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, মেয়েও হোস্টেলে থাকে। তার পক্ষে এই বিশাল পথ পাড়ি দিয়েই বডি পাঠানো অসম্ভব। মানবিকতার খাতিরে অবিনাশ প্রস্তাব দিল যে সে নিজেই অর্ধেক পথ পর্যন্ত যাবে আর তাহিরাও সেখান পর্যন্ত আসবে। অবিনাশ অফিসের সব কাজ গুছিয়ে নিয়ে রাতেই বন্ধু শওকত আর অপরিচিত বৃদ্ধার বডি নিয়ে রওনা দিল এক লম্বা জার্নিতে। রাস্তার অন্ধকারে গাড়ি চলছে আর অবিনাশের মাথায় ঘুরপাক খাচ্ছে বাবার সাথে কাটানো সেই শেষ তিক্ত স্মৃতিগুলো। অবিনাশ চেয়েছিল ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার গড়তে, নিজের তোলা ছবির এক্সিবিশন করতে, কিন্তু তার মধ্যবিত্ত বাবার কাছে এই শখের কোনো দাম ছিল না। বাবা রেগেমেগে বলেছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে টপ করেছিস, আইটি ফর্মে ঢোক, এখন এই ছাইপাশ ফটোগ্রাফি করে টাকা আসবে কোত্থেকে। বাবার সেই জেদ আর অমতের কাছে নিজের স্বপ্নকে সেদিনই জ্যান্ত কবর দিয়েছিল অবিনাশ। সেই থেকে বাবার সাথে তার সম্পর্কের সুতোটা যেন ছিঁড়ে গিয়েছিল। পথিমধ্যে একটা ধাবাতে যখন তারা জিরিয়ে নিচ্ছিল তখন তাহিরার ফোন এলো। তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন, কারণ তার মেয়ে তানিয়ার সঙ্গে কোনোভাবেই সে যোগাযোগ করতে পারছিলেন না। নানির মৃত্যুর খবর শুনে মেয়েটা একদম
একদম ভেঙে পড়েছিল। তারপর থেকেই তার ফোন বন্ধ। অবিনাশ যখন তানিয়ার ঠিকানা জানতে চাইল তখন তাহিরা যা বললেন সেটা শুনে অবিনাশের চোখ কপালে ওঠার দশা, কারণ তানিয়া যে কলেজে পড়ে সেটা তাদেরই এই যাত্রাপথের একদম কাছেই। তাহিরা যখন জানালো তানিয়া উটির AFS কলেজে পড়ে, অবিনাশের মনে হলো ভাগ্য যেন তাদের একই সুতায় বাঁধছে, কারণ উটি তো তাদের যাওয়ার পথেই পড়ে। অবিনাশ কথা দিল সে নিজেই তানিয়ার কলেজে গিয়ে তার খোঁজ নেবে এবং প্রয়োজনে তাকে সাথে করে কোয়েম্বাটোরে নিয়ে যাবে। তাহিরা এতে অনেকটা আশ্বস্ত হলেন ঠিকই, কিন্তু বেঁকে বসলো শওকত। সে তিতিবিরক্ত হয়ে বলল, দোস্ত আমরা কি এখানে জনসেবা করতে নেমেছি? এমনিতেই একটা অপরিচিত বডি নিয়ে ভ্যানে ঘুরছি, তার উপর এখন একটা উটকো মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব। ভাই আমার গাড়ি দোয়াতে চলে না, ডিজেলে চলে। অবিনাশ অবশ্য তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফেললো যে বিপদে মানুষকে সাহায্য করলে একটু নেকি কামানো যাবে। অগত্যা শওকত মুখ ভার করে গাড়ি স্টার্ট দিল। খুব ভোরে তারা উটির সেই কলেজ ক্যাম্পাসে গিয়ে পৌঁছালো। গাড়ি থেকে নামতে অবিনাশ এক অদ্ভুত দৃশ্য দেখলো। একটা উস্কো খুস্কো মেয়ে ভয়েস হোস্টেলের জানালা দিয়ে চোরের মতো বেরিয়ে আসছে। মেয়েটা অবিনাশের পাশ দিয়ে হনহনিয়ে গার্লস হোস্টেলের দিকে চলে গেল। অবিনাশ মনে মনে ভাবলো, বাপরে কি অভদ্র মেয়ে রে বাবা। কিছুক্ষণ পর হোস্টেলের ওয়ার্ডেনের মাধ্যমে তখন তানিয়ার দেখা মিলল। অবিনাশের তো চক্ষু চরক গাছ, কারণ একটু আগে যাকে ভয়েস হোস্টেল থেকে পালাতে দেখছিল সেই মেয়েটাই হলো তানিয়া। অবিনাশ তাকে চেপে ধরলো, তোমার নানি মারা গেছেন আর তুমি এখানে ফোন বন্ধ করে আয়েশ করছো? তানিয়া প্রথমে এমন ভান করলো যেন সে কিচ্ছু জানে না। পরে ফোন চেক করে তার মনে পড়লো 2 দিন আগে তার মা ফোন করে খবরটা দিয়েছিল। আসলে নানিকে সে খুবই ভালোবাসতো, আর সেই শোক ভুলতেই সে গত 2 দিন ধরে এত নেশাপানি করেছে যে তার দুনিয়ার কোনো হুশই ছিল না। তানিয়া মেয়েটা আসলে একটু অন্য ধাঁচের ডোন্ট কেয়ার টাইপ লাইফস্টাইল তার। দুনিয়া গোল্লায় যাক, সে নিজের মতো করে থাকতে চায়। অবিনাশ যখন জানালো যে তার নানির বডি এখন তাদের ভ্যানেই আছে, তানিয়া এক দৌড়ে গিয়ে কফিন খুলে নানিকে দেখলো। তারপর জানালো সেও তাদের সাথে যাবে। কিন্তু বিপত্তি বাঁধলো তানিয়ার পোশাক নিয়ে। সে ছোট্ট প্যান্ট পরে আসাতে শওকত রেগে আগুন। সে সাফ জানিয়ে দিল এই মেয়েকে আমি গাড়িতে নেব না, যার নাকি পা দেখা যাচ্ছে। অবিনাশ পড়লো মহা বিপদে। সরাসরি বলতেও পারছে না, আবার শওকতকে সামলাতেও পারছে না। কৌশলে সে তানিয়াকে বলল, রাস্তায় খুব ঠান্ডা পড়বে, তুমি বরং পুরো শরীর ঢাকা যায় এমন কিছু পরে নাও। শুনে তানিয়া তো খেপে লাল। সে শটান বলে দিল, আমার শরীর আমার ইচ্ছা, তুমি বলার কে? তানিয়া গটগট করে ভ্যানে উঠে শওকতকে লক্ষ্য করে বলল, এই ড্রাইভার গাড়ি স্টার্ট দাও ব্যাস। শওকতের রাগের মাথায় যেন একদম ঘি ঢেলে দেওয়া হলো। একে তো হাফ প্যান্ট, তার উপর তাকে ড্রাইভার বলা। শওকত চিৎকার করে উঠল, বেয়াদব মেয়ে, আর একবার যদি বেয়াদবি করিস তবে তোর নানির পাশে তোকেও কফিনে ঢুকিয়ে দেবো। এই বলে সে রাগ করে গাড়ি থেকে নেমে গেল। পরিস্থিতি বেগতিক দেখে অবিনাশ এখন কার হাত পা ধরবে সেটাই বুঝে উঠতে পারছে না। শওকতের রাগ তো আর সহজে জল হয় না। অবিনাশ অনেক হাত পা ধরার পর শেষমেশ শওকত এই শর্তে রাজি হলো যে তানিয়াকে গাড়িতে একদম মুখ বুজে থাকতে হবে। শওকত গাড়ি স্টার্ট তো দিল, কিন্তু মাঝপথে গিয়ে দেখা দিল নতুন বিপত্তি। গরমের চোটে তানিয়ার নানির লাশটা এবার পচতে শুরু করেছে, তাই তড়িঘড়ি একটা বরফের কলের সামনে গাড়ি থামানো হলো। কফিনের ভেতর বরফ সাজানোর সময় তানিয়া হঠাৎ একটা বক্স খুঁজে পায়। বক্সের গায়ে লেখা লাথার নাম্বিয়ার, আর সাথে কোয়াট্টায়ামের একটা ঠিকানাও দেওয়া। নামটা দেখেই অবিনাশের মাথায় ঝিলিক দিয়ে উঠল। এ তো সেই লোকটার বোনের নাম, যে লোকটা সেদিন কার্গো অফিসে পার্সেল না পেয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছিল। এয়ারপোর্টের লোকগুলো ভুল করে ওই পার্সেলটা এই কফিনের ভেতর চালান করে দিয়েছে। অবিনাশের মনে হলো একটা মানুষের শেষ স্মৃতিগুলো তার পরিবারের কাছে পৌঁছানো খুব জরুরি। তাই তারা সিদ্ধান্ত নিল কোয়েম্বাটোর যাওয়ার আগে এই বক্সটা ওই ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। তারা কোট্টায়ামের সেই ঠিকানায় গিয়ে হাজির হলো, কিন্তু সেখানে গিয়ে পড়লো মহাবিপদে। বাড়ির লোক হিন্দি বোঝে না, আর এরা 3 জন মালায়ালাম জানে না। শেষমেশ তানিয়ার মা তাহেরাকে ফোনে কানেক্ট করে জানা গেল যে বাড়ির সবাই কাছাকাছি এক বিয়ের অনুষ্ঠানে গেছে। তারা যখন সেই অনুষ্ঠানে পৌঁছালো, গিয়ে দেখে সেখানে লঙ্কা কাণ্ড বেঁধে আছে। পাত্র আর পাত্রীর মধ্যে তুঘলকি ঝগড়া। পাত্রী চায় এখনই বিয়ে করতে, কারণ তার বন্ধুরা সব ইউরোপ থেকে উড়ে এসেছে, আর পাত্র বলছে ফুপুর শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত পিড়িতে বসবে না। এরই মধ্যে অবিনাশ গিয়ে পাত্রের হাতে ওই পার্সেলটা তুলে দিল। ফুপুর শেষ স্মৃতিগুলো ফিরে পেয়ে পাত্রের বাবা তো খুশিতে আত্মহারা। তিনি আবেগে অবিনাশকে জড়িয়ে ধরলেন। ওদিকে তানিয়া তো তার স্বভাব মতো নানির শোক ভুলে পাত্রের অফার করা ড্রিঙ্কস নিয়ে পার্টিতে মজে গেল। আর আমাদের শওকত ভাই, সে তো আবার অন্য ধাতুর মানুষ। শেরওয়ানি পরে একদম বাবু সেজে সে এক সানাইওয়ালার সাথে গপ্প জুড়ে দিল। এমনকি অনুষ্ঠানে আসা 2 ইংরেজকে দেখে তাদের সাথেও ঝগড়া বাঁধিয়ে বসলো, কেন তাদের পূর্বপুরুষেরা 200 বছর এদের শাসন করেছে। এই হলো তাদের অপরাধ। ভাবুন একবার, সাথে একটা বডি, অথচ এদের কারোর
কোনো হুঁশ নেই। এক পর্যায়ে তানিয়াকে বোঝাতে গিয়ে অবিনাশ নিজেও ড্রিঙ্ক করতে শুরু করে দিল। এদের এই হাল দেখে শওকত বিরক্ত হয়ে সানাইওয়ালাকে নিয়ে গাড়ির কাছে চলে গেল। শওকত আসলে টিটি পানি খাওয়া একদম দুচোখে দেখতে পারতো না। সানাইওয়ালা ভ্যানের উপর বসে মনের সুখে সানাই বাজাচ্ছিল আর শওকত একটু হাত মুখ ধুতে গেছে, ঠিক তখনই ঘটলো অঘটন। শওকতের কিছু পাওনাদার তাকে খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়ে গেল। শওকত অনেকদিন ধরে টাকা দিচ্ছিল না, তাই তারা সুযোগ বুঝে শওকতের স্বাদের ভ্যানটা নিয়ে চম্পট দিল। ভ্যানের উপর বসে থাকা ওই বৃদ্ধ সানাইওয়ালা ধপাস করে মাটিতে পড়ে গিয়ে বেশ চোট পেলেন। শওকত ভ্যানটা আটকানোর চেষ্টা করে, একটু জখম হলো, কিন্তু ভ্যান আর উদ্ধার করা গেল না। এরপর আর কি করা, শওকত আর সানাইওয়ালা দুজনকে নিয়েই ছুটতে হলো হাসপাতালে। অবিনাশ পুলিশের খবর দিল। পুলিশ আশ্বস্ত করলো যে তারা দ্রুত ভ্যানটা খুঁজে বের করবে, কিন্তু মুশকিল হলো ওই ভ্যানের ভেতরেই তো অবিনাশের বাবার কফিন আর ওই বৃদ্ধার বডিটা রয়ে গেছে। এখন এই হজবরল পরিস্থিতি থেকে তারা কিভাবে বেরোবে সেটাই হলো আসল রহস্য। তারপর হাসপাতালের সেই মনমরা পরিবেশে রাত কাটানোর জন্য অবিনাশ আর তানিয়া হোটেলের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শওকতের মন পড়ে আছে অন্য কোথাও। সেই যে অল্প বয়সী বোরকা পরা মেয়েটি সানাইওয়ালার কাছে এসেছিল, তাকে দেখেই শওকতের দিল কি ধারাক্তান বেজে গেছে। মেয়েটার মায়াবী চোখ আর বোরকার আড়ালে থাকা রহস্যে সে এতটাই ফিদা যে হাসপাতালের অস্বস্তি ভুলে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিল। অবিনাশ আর তানিয়া তাকে রেখে হোটেলের পথ ধরলো। হোটেলের রুমে তানিয়ার আবার চোখে ঘুম নেই, তাই সে আড্ডা দিতে হাজির হলো অবিনাশের ঘরে। আসার পথে তানিয়া মোবাইল দিয়ে কিছু ছবি তুলেছিল, সেগুলো সে অবিনাশকে দেখায়, কিন্তু অবিনাশ তো যাতে মাতাল তালের ঠিক। ফটোগ্রাফি দেখলেই তার ভেতরের শিল্পীটা জেগে ওঠে। সে ছবির হাজারটা খুঁত বের করে ফটোগ্রাফির ওপর এক লম্বা চওড়া লেকচার ঝেড়ে দিল। তানিয়া তো অবাক, সে ভাবতেই পারেনি এই গম্ভীর লোকটা এত কথা বলতে পারে। গল্পের ছলে অবিনাশ বলেই ফেললো তার অপূর্ণ স্বপ্নের কথা, কিভাবে বাবার জেদের কাছে সেই ফটোগ্রাফার হতে পারলো না আর কিভাবে তাদের সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেল। ওদিকে হাসপাতালে সানাইওয়ালা গভীর ঘুমে আচ্ছন্ন, আর শওকত সেই বোরকাওয়ালি মেয়েটাকে ইমপ্রেস করার জন্য কবিতার পর কবিতা শুনিয়েই যাচ্ছে। রোমান্টিক কথাবার্তা আর মিষ্টি হাসিতে সে মেয়েটাকে পটানোর জোর চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে অবিনাশের মনে পড়লো তার টুথপেস্ট কেনা হয়নি। সেই ফার্মেসিতে যেতেই তানিয়াও তার সঙ্গী হলো, কিন্তু সেখানে গিয়ে অবিনাশ যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি সরে যাওয়ার দশা। তানিয়া কিনছে প্রেগনেন্সি টেস্ট কিট। অবিনাশের মতো আশীর্বাদী ছেলের কাছে এটা ছিল এক চরম ধাক্কা। সে তানিয়াকে নীতি কথা শোনানো শুরু করলো। এই স্বেচ্ছাচারী জীবন আর তথাকথিত স্বাধীনতার নামে চরিত্রহীনতা সে মেনে নিতে পারছে না। তানিয়াও কম যায় না, সেও পাল্টা জবাব দিল, মাই লাইফ মাই রুলস। দুজনের মধ্যে আদর্শ আর আধুনিকতার এক তুমুল লড়াই বেঁধে গেল। রাগ করে অবিনাশ হোটেলে ফিরে এলেও কিছুক্ষণ পর তার মনে অনুশোচনা হতে লাগলো। ছি, মেয়েটাকে ওভাবে বলা ঠিক হয়নি। সে ক্ষমা চাইতে তানিয়ার রুমে গেল, কিন্তু তানিয়া উধাও, ফোনেও পাওয়া যাচ্ছে না। দুশ্চিন্তায় অবিনাশ হন্যে হয়ে খুঁজতে খুঁজতে আবার হাসপাতালে গিয়ে দেখলো তানিয়া সেখানে একাই বসে আছে। দুজনের মধ্যকার সেই রেশারেশি মিটে গেল। একে অপরের কাছে ক্ষমা চেয়ে তারা আবার সহজ হলো। শেষ রাতের দিকে যখন তারা গল্পে মশগুল, তখন ডিউটি শেষ করে ডাক্তার রাঘু বাড়ি ফিরছিলেন। অবিনাশকে দেখেই তিনি থমকে দাঁড়ালেন। রাঘু জানালেন তিনি অবিনাশের কলেজের বান্ধবী রোমানা সেলিমের হাজবেন্ড। রোমানার নাম শুনে অবিনাশের বুকের ভেতরটা যেন একটু কেঁপে উঠল। রাঘু অনেক আগেই রোমানার গ্রুপ ফটোতে অবিনাশকে দেখেছিল, তাই চিনতে ভুল করেনি। তিনি জেদ ধরলেন অবিনাশকে এই রাতেই তাদের বাড়িতে যেতে হবে রোমানাকে একটা বিশাল সারপ্রাইজ দিতে। সকালবেলা রোমানা যখন কিচেনে নাস্তা বানাচ্ছিল, রাঘু তখন অবিনাশকে নিয়ে ঘরে ঢুকলেন। রোমানা বাইরে এসে অবিনাশকে দেখেই একেবারে বাকরুদ্ধ। গ্র্যাজুয়েশনের পরেই প্রথম দেখা, কলেজের সেই পুরনো ভালো লাগা, সেই না বলা আবেগগুলো যেন এক পলকের জন্য চোখের সামনে ভেসে উঠল। কিন্তু রোমানা নিজেকে সামলে নিল, কারণ রাঘু স্বামী হিসেবে ছিল একদমই পারফেক্ট। সে রোমানাকে খুব সুখে রেখেছে। নাস্তার টেবিলে সবাই মিলে পুরনো দিনের গল্পে মেতে উঠল, যেন সময়টা কয়েক বছরের জন্য থমকে গেছে। অন্যদিকে আমাদের শওকত মিয়া তো বোরকাওয়ালি মেয়েটার পিছু ছাড়ার পাত্রই নন। ক্যাফে থেকে শুরু করে হাসপাতালের বারান্দা সবখানে সেই মেয়েটাকে স্টক করে বেড়াচ্ছে। মেয়েটিও শওকতের এই পাগলামি দেখে মনে মনে বেশ মজা পাচ্ছিল। এই আজব সফরের প্রতিটি বাঁকে যেন লুকিয়ে আছে একটা নতুন গল্প আর নতুন অনুভূতি। তবে এরা দুজন যে এমন একটা ঝামেলার মধ্যে পড়ে আছে, এই নিয়ে মনে হয় এদের মাথায় আসলে কিচ্ছু নেই। এক পাশে লাশের কফিন আর অন্য পাশে জীবনের এই অদ্ভুত সব রঙের মেলা, সব মিলিয়ে জার্নিটা যেন সত্যি অন্য একটা মাত্রা পাচ্ছিল। নাস্তা শেষ করে রাঘু যখন বেডরুমে একটু জিরিয়ে নিতে গেল, তানিয়াও ক্লান্তিতে সোফায় গা এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। বাইরে তখন হালকা কুয়াশা, আর কফির কাপ হাতে নিয়ে মুখোমুখি বসলেন অবিনাশ আর রোমানা। দুজনের মধ্যেই সেই পুরনো কলেজের দিনগুলোর মতো আড্ডা জমে উঠল। অবিনাশ একটু ইতস্তত করে রোমানার কাছে ক্ষমা চেয়ে নিল, কারণ কলেজে সে রোমানার প্রেমের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিল। রোমানা অবশ্য খুব ম্যাচিউরলি ব্যাপারটা সামলে নিল। সে হাসি মুখে জানালো যে পুরো
পুরনো কাসুন্দি খেটার লাভ নেই, সে এখন রাঘুর সাথে বেশ সুখেই আছে। তাদের এই ক্যাজুয়াল কথাবার্তার মাঝেই হঠাৎ অবিনাশের ফোনে পুলিশের কল এলো। যেহেতু সে মালায়ালাম বোঝে না, তাই রোমানাই কথা বলে জানতে পারলো যে পুলিশ শওকতের সেই চুরি যাওয়া ভ্যানটা খুঁজে পেয়েছে। খবরটা শুনেই ভোরবেলায় অবিনাশ আর তানিয়া রোমানার কাছ থেকে বিদায় নিয়ে থানার দিকে রওনা দিল। এদিকে হাসপাতালে শওকতের মনে তখন বসন্তের হাওয়া বইছে। সে তো মনে মনে ধরেই নিয়েছে ওই বোরকাবরা মেয়েটা সানাইওয়ালার মেয়ে, তাই সে আয়নার সামনে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য রীতিমতো রিহার্সাল শুরু করে দিল। বুক ধকধকানি নিয়ে সে সানাইওয়ালার কেবিনে ঢুকলো প্রস্তাবটা দিতে। ঠিক তখনই বোরকাওয়ালি মেয়েটি হাতে ঔষধের ফাইল নিয়ে সেখানে হাজির হলো। সানাইওয়ালা খুবই গর্ব করে পরিচয় করিয়ে দিল, ইনি আমার 3 নম্বর স্ত্রী তাসনিম বানু। এটা শোনা মাত্রই শওকতের পায়ের নিচের মাটি সরে গেল। যাকে সে এতক্ষণ ওই সানাইওয়ালির মেয়ে ভেবে বিয়ের স্বপ্ন দেখছিল, সে আসলে সানাইওয়ালির নতুন বউ। লজ্জায় আর অপমানে শওকত একটা কথাও না বলে উল্টো পায়ে কেবিনের থেকে বেরিয়ে এলো। আর সেই রোমান্টিক স্বপ্নের বেলুন এক মুহূর্তেই যেন চুপসে গেল। থানায় গিয়ে অবিনাশ আর তানিয়া দেখলো ভ্যানটার অবস্থা একদম শোচনীয়। গুন্ডারা ওটাকে ভেঙে চুরে এমন একাকার করেছে যে এটা চালানোর আর কোনো উপায় নেই। কফিনের কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু ভ্যানটা মেরামতের জন্য রেখে আসতে হলো। উপায় না দেখে অবিনাশ একটা বড় ক্যাব ভাড়া করলো। কফিনটা গাড়ির ভেতরে রাখার জায়গা না থাকায় সেটাকে দড়ি দিয়ে ক্যাবের ছাদের ওপর কায়দা করে বেঁধে নেওয়া হলো। সেটা নিয়ে তারা হাসপাতালে শওকতকে নিতে এলো। শওকতের মেজাজ তখন তুঙ্গে। একদিকে প্রিয় ভ্যান ভেঙেছে, অন্যদিকে সানাইওয়ালার বউ তার মন ভেঙে চুরমার করে দিয়েছে। সেই রাগ ঝগড়ার জন্য সে পাওনাদারদের ফোন করে তাদের আস্তানায় গিয়ে হাজির হলো। হাতে একটা ক্রিকেট ব্যাট নিয়ে সে একদম ফিল্মি স্টাইলে ডায়লগ দিতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই যখন চারপাশ থেকে বিশাল বিশাল সব গুন্ডা বেরিয়ে এলো, শওকতের গলার জোর তখন এককারে মিলিয়ে গেল। সে মিনমিন করে অবিনাশের পাশে গিয়ে বসলো, ভাই আজ মোকাবেলা থাক, চল পালাই। অবিনাশ তো বিরক্ত হয়ে বলল, গাধা মোকাবেলা করবি না তো আমাদের নিয়ে এলি কেন? শওকত তখন ফিস ফিস করে বলল, আগে গাড়ি স্টার্ট কর, না হলে এরা আমাদের 4 জনকে এক কফিনে ঢুকিয়ে শ্রাদ্ধ করে দেবে। অবিনাশ ক্যাব স্টার্ট দিয়ে অনেক কসরত করে গুন্ডাদের তাড়া খেয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে এসে থামলো। সেখানে বসে শওকত ইমোশনাল হয়ে তার জীবনের গল্প বলা শুরু করলো। জানালো তার বাবা ছিল 1 নম্বর নেশাখোর, যে কিনা প্রতিদিন নেশা করে তাকে আর তার মাকে মারধর করত। একদিন সহ্য করতে না পেরে শওকত প্রতিবাদ করে বাবাকে মেরেছিল, কিন্তু তার মা খুশি হওয়ার বদলে উল্টো শওকতকেই বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই থেকে সেই একা এতিমের মতো ঘুরে বেড়ায়। এই করুণ গল্পের মাঝেই যখন সে সানাইওয়ালার বউয়ের হাতে তার মন ভাঙার কাহিনীটা শোনালো, তখন তানিয়া আর অবিনাশ নিজেদের হাসি আর চেপে রাখতে পারলো না। সব দুঃখ বলে তারা প্রাণ খোলা হাসিতে মেতে উঠলো। হাসি থামিয়ে তারা আবার সেই অদ্ভুত গন্তব্যের দিকে রওনা হলো। গাড়িটা যখন শেষমেশ তানিয়াদের বাড়ির সামনে এসে থামলো, অবিনাশের বুকের ভেতরটা এক অজানা ভারে কুকড়ে যাচ্ছিল। তাহিরার হাতে তার মায়ের লাশটা পরম মমতায় তুলে দিল সে। তাহিরা জানালেন, আজ বিকেলেই তিনি মা আর অবিনাশের বাবার জন্য এক বিশেষ প্রার্থনার আয়োজন করেছে, তাই অবিনাশ যেন সন্ধ্যা পর্যন্ত থেকে যায়। যাওয়ার সময় তাহিরা অবিনাশের হাতে একটা ছোট্ট বক্স তুলে দিলেন, যেটা ভুলবশত তার বাবার লাশের সাথে কোচিতে চলে এসেছিল। অবিনাশ তখন এতটাই নির্লিপ্ত ছিল যে বক্সটা না খুলে অবহেলায় গাড়ির পেছনের সিটে ফেলে রেখে এলো। বিকেলের সেই বিষণ্ণ প্রার্থনার আসরে তাহিরা যখন জীবন আর সম্পর্ক নিয়ে কিছু আবেগঘন কথা বলছিল, অবিনাশের মনটা হু হু করে উঠল। সে একা উঠে গিয়ে গাড়ির ভেতর থেকে সেই ফেলে রাখা বক্সটা বের করলো। ভেতরে হাত দিতেই বেরিয়ে এলো বাবার ব্যবহৃত পুরনো ঘড়ি, মানিব্যাগ আর একটা জীর্ণ ডায়েরি। মানিব্যাগটা খুলতেই অবিনাশের চোখ আটকে গেল। ভেতরে তার মায়ের আর অবিনাশের ছোটবেলার একটা সাদা কালো ছবি সযত্নে রাখা। ডায়েরির পাতা উল্টাতেই সে দেখলো বাসে বসে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার বাবা তার এক বন্ধুর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রতিটা শব্দ যেন অবিনাশের হৃদয়ে তীরের মতো বিঁধল। তার বাবা লিখেছিলেন, আমি হয়তো অবিনাশের জীবনটা নষ্ট করেছি, ওর শখটাকে ডানা মিলতে দেইনি। আমি নিজেও এক সময় পিয়ানো বাজিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি চাইনি আমার ছেলেটাকে ওইরকম অনিশ্চয়তার সাগরে ভাসতে দিতে, তাই হয়তো একটু বেশি কঠিন হয়ে গিয়েছিলাম। আমি চাই ও কয়েক বছর চাকরি করে নিজেকে গুছিয়ে নিয়ে আবার সেই পুরনো ফটোগ্রাফির শখে ফিরে যাক। ততদিন আমার হয়ে তুমি ওর খেয়াল রেখো। চিঠিটা পড়ার পর অবিনাশের পাথর হয়ে যাওয়া মনটা এক নিমিষেই গলে জল হয়ে গেল। এতদিন যে বাবার প্রতি বুক ভরা ঘৃণা আর আক্ষেপ নিয়ে সে বড় হয়েছে, আজ সেই বাবাকে সে একদম নতুন আলোয় দেখতে পেল। তার মনে হলো সে এতদিন এক অচেনা মানুষের সাথে লড়াই করে গেছে। অবিনাশ সোজা প্রার্থনার জায়গায় ফিরে গিয়ে বাবার কফিনের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। আজ প্রথমবার সে তার বাবার জন্য সত্যিকারের শোক অনুভব করলো এবং বাবার সম্পর্কে নিজের সব ভুল ধারণা ধুয়ে মুছে সাফ করে দিল। প্রার্থনা শেষে তানিয়ার নানির সাথে তার বাবার শেষকৃত্য শেষ হলো। সেই রাতটা অবিনাশ আর শওকত তানিয়াদের বাড়িতেই থেকে গেল। তানিয়া অবিনাশের হাতে একটা ক্যামেরা তুলে দিয়ে বলল, এখন থেকে নিজের স্বপ্নটাকে আর আটকে রেখো না। শওকতের জন্য
সে একটা দামি মিউজিক প্লেয়ার আর ইয়ারফোন গিফট করলো, যাতে সে একাকিত্বের সময়গুলোতে গান শুনে কাটাতে পারে। রাতে তারা সবাই মিলে একসাথে রান্না করলো, হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করলো, যেন তারা কোনো শোকাতুর পরিবার নয়, বরং এক দীর্ঘ বিচ্ছেদের পর পুনর্মিলিত হওয়া আপনজন। সকালে যখন তারা ক্যাবটা ফিরিয়ে দিতে আর নিজেদের সেই লক্কর ঝক্কর ভ্যানটা বুঝে নিতে বের হলো, শেষমেশ শওকত আর অবিনেশ থানায় গিয়ে পৌঁছালো। ভ্যানটা এখন জোড়া তালিয়ে দিয়ে মোটামুটি চলার মতো অবস্থায় এসেছে, কিন্তু থানায় পা রাখতেই শওকতের চোখ ছানা ভরা। সে দেখলো তাসনিম সেখানে একা বসে আছে। কাছে গিয়ে খোঁজ নিতে জানা গেল সেই বুড়ো সানাইওয়ালা তাসনিমকে খুব মারধর করেছে, তাই সে পুলিশের কাছে অভিযোগ করতে এসেছে। শওকতের ভেতরকার প্রেমিক মনটা যেন আবার জেগে উঠলো। সে তাসনিমকে প্রস্তাব দিল তার সাথে চলে আসার জন্য, কিন্তু অবিনাশ তো হার কিপটে নীতিবান, সে রাজিই হচ্ছিল না। অন্যের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়া এত আইনি ঝামেলা হতে পারে সেই ভয়ে সে অস্থির। শওকত তাকে বোঝালো, আরে ভাই, একটা অসহায় মেয়েকে উদ্ধার করা পুণ্যের কাজ। ততক্ষণে সানাইওয়ালাও হন্তদন্ত হয়ে ধাওয়া করে সেখানে হাজির। অবিনাশ পালানোর জন্য গাড়ি স্টার্ট দিলেও শওকত বুক ফুলিয়ে গাড়ি থামাতে বলল। সে তাসনিমকে সোজাসুজি নিজের মনের কথা জানিয়ে দিল। তাসনিম আর দেরি করলো না, সানাইওয়ালার মুখের ওপর 3 তালাক দিয়ে সে শওকতের হাত ধরে ভ্যানে উঠে পড়লো। এরপর আর পেছনে ফিরে তাকানো নয়, ধুলো উড়িয়ে তারা সামনে ছুটলো নিজেদের শহরের দিকে। অদ্ভুত সেই জার্নি শেষে সবাই আবার ফিরে এলো যার যার চেনা জীবনে। পরের দিন অবিনাশ যখন অফিসে গেল, সেই চিরাচিত বসের ঘ্যানঘ্যানানি শুরু হলো। বস তো বসের জায়গায়, সে আবার অবিনাশের বাবার বন্ধুর ছেলে। সে খোঁচা দিয়ে বলতে শুরু করলো, আমার বাবার দয়ায় তোর চাকরিটা টিকে আছে। এতদিন অবিনাশ এসব মুখ বুজে সহ্য করতো, কিন্তু আজ তার পিঠে কোনো বোঝা নেই, মনে কোনো ভয় নেই। সে সপাটে বসের কথার জবাব দিয়ে টেবিলের ওপর ইস্তফা পত্র ছুঁড়ে দিয়ে বেরিয়ে এলো। তার এক কলিগ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ভাই এটা করলি কিভাবে? অবিনাশ হেসে বলল, খুব সহজ, জাস্ট একবার ট্রাই করে দেখ। কয়েক মাস কেটে গেছে। অবিনাশ এখন পুরো দস্তর ফটোগ্রাফার। সে নিজের তোলা ছবির এক বিশাল প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে সে তাহিরা আর তানিয়াকেও আমন্ত্রণ জানালো। প্রদর্শনীতে এসে তারা তো অবাক। অবিনাশ তাদের সাথে সেই স্বপ্নের রাজকন্যা লিফটের সেই বিমানওয়ালা মেয়েটার পরিচয় করিয়ে দিল। ওদিকে শওকত মহা খুশিতে তার বউ তাসনিমের সাথে সবার পরিচয় করিয়ে দিল। আসলে একটা অপ্রত্যাশিত যাত্রাই বদলে দিল সবার ভাগ্য। যে যার স্বপ্নের ঠিকানায় পৌঁছে গেল। জীবনটা আসলে এমনই, যদি সঠিক রাস্তাটা একবার চিনে নেওয়া যায়, তবে হাজার বাধা থাকলেও গন্তব্যে পৌঁছাতে কেউ আটকাতে পারে না। আমাদের অবিনাশ আর শওকত আজ তাদের নিজেদের গন্তব্যে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তো গল্পটা কিন্তু একদম ব্যতিক্রম ধর্মী একটা গল্প ছিল, একটু কমেডি, একটু সিরিয়াসনেস। বিষয়টা একটু কেমন যেন লাগলো আমার কাছে। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলা, জীবন চলার পথে সঠিক রাস্তাটা বেছে নিন, দেখবেন ভাগ্য আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। সবার জীবন সুন্দর হোক এই কামনায় আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ এই যে স্ক্রিনে ভেসে ওঠা আরেকটা ভিডিও চলে এসেছে, এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।